আজ তাক বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের যে কীর্তি বা কাণ্ড কারখানা সেটা আরও আপনারা ভালো বুঝতে পারবেন। আজকের এপিসোড খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একজন কূটনীতিক, একজন ডিপ্লোম্যাট এবং তিনি একজন অথারও এবং একজন স্কলার। যদি আপনাদের বাংলাদেশি ভিউয়ার যারা এই লাইভ শো দেখছেন বা আমাদেরকে রেগুলার ফলো করেন তাদেরকে বলছি, যদি ভারতীয় চ্যানেল হিসেবে আমাদের কথা আপনাদের পছন্দ না হয় তাহলে রিকোয়েস্ট করব আপনাদের দেশের যারা স্কলার, আপনাদের দেশের যারা এই ধরনের আমলা, গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, তাদের কথাগুলো শুনুন। তারা কি বলছেন, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছেন, সেগুলো একবার ভাবার চেষ্টা করুন, বিবেচনা করার চেষ্টা করুন। কারণ সময় এসেছে, এই মুহূর্তে যদি আপনারা পরিবর্তন না করেন তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তখন এই যে বাংলাদেশের জন্য আপনারা গর্ববোধ করেন সে বাংলাদেশ কিন্তু আর থাকবে না, সেটা একটা অন্য রাষ্ট্রে পরিণত হতে পারে। সেই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমি আজকে যার কথা বলছি তিনি একজন ডিপ্লোম্যাট এবং তিনি একজন লেখকও। মরক্কোয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। হারুন রশিদ, তাকে এই ইউনূসের সরকার বা ইউনূস নেতৃত্বাধীন অ্যাডমিনিস্ট্রেশন তাকে সরিয়ে দিয়েছে। এই যে যার ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক, তিনি একজন বাংলাদেশি কূটনীতিক এবং একজন লেখকও। সোশ্যাল মিডিয়ায় তিনি তার পেজে একের পর এক লেখা উল্লেখ করছেন এবং রন্ধ্রে রন্ধ্রে সেই লেখায় তিনি ব্যাখ্যা করছেন যে মোহাম্মদ ইউনূস তিনি কি কি দুর্নীতি করেছেন এবং শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তার যে প্লট, সেই প্লট তিনি আগেই রচনা করেছেন। ব্যাপারটা এরকম নয় যে এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন হয়েছে, তারপর দেশোদ্ধার করতে মোহাম্মদ ইউনূসকে বিদেশ থেকে ডেকে আনা হয়েছে, এরকম নয়। এই প্ল্যানিং, এই প্লটিং দীর্ঘদিনের। আমি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সরাসরি চলে যাব বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শহীদুল হাসান খোকনের কাছে। শহীদুল ভাই, আপনাকে স্বাগত আরো একবার আজ তাক বাংলায়। শহীদুল ভাই, আমরা ক্রমাগত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং এর নেপথ্যে যে ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছে শেখ হাসিনাকে হটাতে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং এই মুহূর্তে সার্বিক যে চিত্র, সেই চিত্রটা দেখার চেষ্টা করছি। বলা যেতে পারে বাংলাদেশি আওয়ামের কাছে আমরা আয়না ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন পরিস্থিতি কি। শহীদুল ভাই, এই যে কূটনীতিক যার কথা আমি বললাম, হারুন আল রশিদ, তিনি তার লেখায়, ফেসবুক পোস্টে তিনি একাধিক অভিযোগ করেছেন এবং বলা যেতে পারে প্রত্যেকটা ছত্রে ছত্রে তিনি উল্লেখ করেছেন যে এই মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে পুরো প্ল্যানিং করেছিলেন, কিভাবে এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য প্লট করেছিলেন। আপনার কাছে প্রাথমিক এর ব্যাখ্যা প্রথমে জানতে চাইব, কিভাবে আপনি ব্যাখ্যা করেন এই বিশিষ্ট ব্যক্তির বক্তব্যকে? ধন্যবাদ স্বপন। বাংলাদেশের যে জুলাই আগস্ট ষড়যন্ত্রটি হয়েছে সেটি প্রতিদিনই প্রকাশ পাচ্ছে যে আসলে জুলাই আগস্ট বাংলাদেশে কি ধরনের ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত ছিল, কিভাবে জড়িত ছিল, তারই ধারাবাহিকতায় মানে বিভিন্ন লোকজন বিভিন্ন সময় সেই ষড়যন্ত্র ফাঁস করছে। কখনো আমেরিকান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং, কখনো সেখানকার সাংবাদিক, কখনো হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা, কখনো কি বলে যে ইউএন এর কর্মকর্তারা বাংলাদেশের এই ষড়যন্ত্র নিয়ে তাদের বক্তব্য পেশ করছেন। তারই ধারাবাহিকতায় এবার প্রথম বাংলাদেশের একজন কূটনীতিক, যিনি মরক্কোতে, আপনি যেমনটি বলছিলেন যে মরক্কোর দূতাবাসে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, হারুন উর রশিদ, যিনি বাংলাদেশের একজন পতিতযশা কূটনৈতিক এবং শুধু মরক্কোতে উনি দায়িত্ব পালন করেছেন তা নয়, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিভিন্ন সেক্টরে উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং কূটনৈতিক হিসাবে উনি যতটা পরিচিত তার চেয়ে কোনো অংশে কম নয় ওনার লেখালেখি এবং লেখালেখি এবং ওনার যে ক্রিয়েটিভিটি ওয়ার্ক, এই কাজগুলোতে উনি ব্যাপকভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। তো উনি গতকাল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইউনূস সরকারের পক্ষ ত্যাগ করেছেন। মানে উনি তো ইউনূস সরকারের একটা পার্ট, যেহেতু একটি দেশের উনি ইউনূস সরকারের দূত ছিলেন।
সুতরাং আমরা এটা বলতে পারি যে উনি ইউনূস সরকারের পক্ষ মানে ত্যাগ করেছেন, এবং পক্ষ ত্যাগ করার কারণ হিসেবে উনি কিন্তু প্রথম উল্লেখ করেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে ঘটনাটি ঘটেছে সেটি একটি সন্ত্রাসী হামলা, এবং যে হামলাটির মাধ্যমে বাংলাদেশের একটি বৈধ সরকারকে, এটি আমি আবারও রিপিট করছি যে বাংলাদেশের একটি বৈধ সরকারকে উৎখাত করা হয়েছে। আমি একবার শহীদুল ভাই আপনাকে একটু বিরত করি, আপনি যে কথাটা বললেন যে ফেসবুক পোস্ট করেছেন, একবার এই ফেসবুক পোস্টটা একবার দেখাই এই ভদ্রলোকের, হারুন আল রশিদের। দেখুন, তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের জনতার জন্য তিনি একটা আবেদন করছেন এবং বলছেন বাংলাদেশের জন্য এবং আমার নিজের জন্য একটি আবেদন। বিষয় কি? বিষয় হচ্ছে ইউনূসের অধীনে বাংলাদেশের অরাজকতার দিকে যাত্রা। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাগুলোকে ফেলে দেওয়ার মতো নয়। এবং তিনি বলছেন বিশ্বের নীরবতা বেদনাদায়ক, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই রকম পরিস্থিতি, অচলাবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা বা রাষ্ট্র নেতারা তারা কিন্তু চুপ হয়ে রয়েছেন মানবতার বিবেকের কাছে। তিনি বলছেন যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্বরতার মুখে বাংলাদেশ কাতর। লক্ষ লক্ষ মানুষ একটি অসম্ভব পছন্দের সম্মুখে, অর্থাৎ বাংলাদেশের মানুষ যারা সেকুলারিজমে বিশ্বাস করেন, যারা শান্তি শৃঙ্খলায় বিশ্বাস করেন, যারা স্থিতাবস্থায় বিশ্বাস করেন, তাদের কাছে আর কোনো চয়েস নেই। তাদের কাছে ইউনূস যেরকম ভাবে তাদেরকে চালিত করবেন, তাদেরকে সেই অভিমুখেই এগোতে হবে। তিনি বলছেন মৃত্যু, নির্বাসন অথবা উগ্র চরমপন্থার কাছে আত্মসমর্পণ। তার লেখাতেই ইংরেজিতে তিনি এই পোস্টটি করেছেন, তার বাংলা তর্জমা করে এই ব্যাখ্যাটা দাঁড়ায়। এবং তিনি বলছেন যে মানে সেখানে এই মুহূর্তে আর কোনো কিন্তু মানে অবস্থা কিছু বিশেষ নেই, যা রয়েছে এটাই হচ্ছে মানুষের ভবিতব্য, এটাই মানুষকে বেছে নিতে হবে। আমি আবারও শহীদুল ভাইয়ের কাছে আসবো। শহীদুল ভাই, আমি যেরকম বললাম যে তার প্রত্যেকটি লেখার ছত্রে ছত্রে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, তার একটা নমুনা আমি দিলাম। অ্যাকচুয়ালি আমি সেই আলোচনাটাই করছিলাম যে বাংলাদেশের সেই ধারাবাহিকতায় হারুনুর রশিদ যে বক্তব্যটি রেখেছেন যে বাংলাদেশে এখন যা চলছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যা শুরু হয়েছে সেটি উগ্রপন্থার একদম সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশকে ফিরে আসার জন্য, বাংলাদেশকে তার প্রকৃত পথে, তার আদর্শিক পথে ফিরে আসার জন্য দেশবাসীর কাছে যেমন তিনি আহ্বান জানিয়েছেন, তেমন বহির্বিশ্বের আজকের বাংলাদেশের এই জঙ্গিবাদের উত্থান, এই সন্ত্রাসবাদের উত্থান নিয়ে বহির্বিশ্বের নীরবতাকেই উনি ইঙ্গিত করেছেন যে বাংলাদেশের জন্য উনি অবাক বা বাংলাদেশ। শহীদুল ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলবেন, কন্টিনিউ করুন। তো বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কূটনৈতিক সরাসরি কথা বলেছেন। আমি এখানে একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে আজকে এরকম লাখো লাখো হারুনুর রশিদ রয়েছেন যারা এই সরকারের সঙ্গে কাজ করছেন, মানে প্রাতিষ্ঠানিক ভাবে তাদের সংযুক্ততা আছে, কিন্তু তারা মনে প্রাণে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বসে আছে, কিন্তু হারুনুর রশিদের মধ্যে সাহস দেখাতে পারছেন না, কারণ বাংলাদেশে এখন মব সন্ত্রাস চলছে, তাদের চাকরি বাকরির নিশ্চয়তা নেই, ইভেন গ্রেপ্তার, হত্যাকাণ্ড তো ধারাবাহিক ঘটনা। এই পরিস্থিতি দাঁড়িয়ে তারা কথা বলতে পারছে না। আমি এখানে একটি ইনফরমেশন দিই, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং সিভিল প্রশাসন, মানে যেটাকে আমরা বিসিএস বলি আর কি, আমাদের আমলা যেটা, এই বিভিন্ন সেক্টরের কয়েক হাজার নয় কয়েক লক্ষ কর্মকর্তা, যারা সরকারের শীর্ষ কর্মকর্তা, তারা কিন্তু এই মুহূর্তে অজ্ঞাতবাসে রয়েছেন। অর্থাৎ হারুনুর রশিদ অজ্ঞাতবাস থেকে কথা বলেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত কথা বলেনি, কিন্তু তারা এই সরকারের সঙ্গে কাজ করছেন না। এরকম অনেক পুলিশ কর্মকর্তা, অনেক সেনাবাহিনীর অফিসার, অনেক সিভিল সার্ভিসের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা এখন বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের বাইরে অবস্থান নিয়ে এই সরকারের থেকে দূরে আছে, কিন্তু তাদের একই ধরনের হারুনুর রশিদের মতোই ক্ষোভ যে একটা পরিবর্তন বা একটা অবস্থান তৈরি করতে হবে এই সরকারের বিরুদ্ধে। কারণ এই সরকার যে পরিস্থিতি তৈরি করেছে, যে অবস্থা তৈরি করেছে, সেই অবস্থায় এই দেশটি কোনোভাবেই ভালো দিকে যাচ্ছে না বা ভালো পরিস্থিতির মধ্যে নেই। দেশটি এখন জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। এমন কোন দিন নেই যেখানে ছিনতাই, চুরি, ডাকাতি এবং ধর্ষণ
এর মতো নির্দিষ্ট কাজ না হচ্ছে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গায় মানে চোখ বুঝলেই চোখ খুললেই খবর আসে, আবার চোখ বুঝতে গেলেই খবর আসছে মানুষের কাছে। মানে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে একটি দুর্বিষহ পরিস্থিতি, একদমই যথার্থ ব্যাখ্যা করেছেন শহীদুল ভাই। এবং যেরকম আমরা আলোচনা করছিলাম, আমি প্রথমেই বললাম যে বাংলাদেশি জনতার কাছে এটা একটা আয়না ধরার মতন বিষয়। আমরা আয়না ধরানোর চেষ্টা করছি, যেহেতু ভারত বাংলাদেশকে নিজের মিত্র দেশ মনে করে এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলোরও কিছু দায়বদ্ধতা আছে। আমরা সত্যি কথা বলতে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আপনাদের সজাগ করার চেষ্টা করছি, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশি জনতার মনন যে পাল্টে গেছে সেটা এই কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। অনেকে কমেন্ট করছেন অধিকাংশ আমলা কূটনীতিক, হাসিনা আপার, তারা কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। একজন বলছেন যে উনি কানাডা পালালেন কিসের কারণে, কিসের ভয়ে, উনি তো রাজনীতিবিদ নন। আমরা সেই আলোচনাতেও আসবো, অবশ্যই এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার বলে আমার মনে হয়। তবে এই ইউনূসের অন্যতম অস্ত্র বা হাতিয়ার কিন্তু মাহফুজ আলম। মাহফুজ আলমকে, সেই মাহফুজ আলমকে নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। এই মাহফুজ আলম যাকে পাশে নিয়ে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে তার প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে এই মাহফুজ আলমই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ, যার জন্যই হাসিনাকে উৎখাত করা সম্ভব হয়েছে। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, দেখুন, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ নামে একটি অনুষ্ঠান বা বক্তব্য সভা, সেখানে কাকে কাকে দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে দিয়েছি। বিল ক্লিন্টন, প্রাক্তন ইউএসের প্রেসিডেন্ট, মাঝখানে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বাংলাদেশ, তিনি বক্তব্য রাখছেন, এবং তার ডান দিকে মাহফুজ আলম বাংলাদেশের উপদেষ্টা পদে আসীন হয়েছেন। এই মাহফুজ আলম, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনভেনার হিসেবে পরিচিত, এটা হচ্ছে গিয়ে তার পোশাকি একটা পরিচয়। কিন্তু এই মাহফুজ আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ, জঙ্গি কার্যকলাপ থেকে শুরু করে আইএসআই এর সঙ্গে যোগ এবং হাসিনা বিরোধী আন্দোলনকে কিভাবে ঢাকায় এবং তথা বাংলাদেশের জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং সরকারের পতন করতে হবে, তার পরবর্তীতে মোহাম্মদ ইউনূসকে এখানে আনতে হবে। এই পুরো প্ল্যানিং প্লটিং এর অন্যতম মাস্টার মাইন্ড এই মাহফুজ আলম। খুব স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূস তো তার প্রশংসা করবেনই, এবং এই যে বক্তব্য সভা, এই বক্তব্য সভাতে ইউনূস হাসিনার উৎখাতের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটিকে স্টেজড বলে আখ্যা দিয়েছিলেন। আমি আবারও চলে যাব শাহিদুল হাসানের কাছে, আমি এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব। শাহিদুল ভাই, খুব স্বাভাবিক, দেখুন এই মাহফুজ আলমকে তো প্রাধান্য দেবেনই মোহাম্মদ ইউনূস, কারণ ইনি তো তার অন্যতম অস্ত্র, অন্যতম হাতিয়ার ক্ষমতার অলিন্দে আসার জন্য। একই সঙ্গে এই হারুন আল রশিদ তার লেখায় এই মাহফুজ আলম সম্পর্কে ব্যাখ্যা করেছেন এবং এর যে কর্মকাণ্ড, এই ব্যক্তি মাহফুজ আলমের যে কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। বাংলাদেশি জনতাকে এই বিষয়টাও যদি একটু মায়না দেখানোর চেষ্টা করেন শাহিদুল ভাই। দেখুন, এই মাহফুজ আলম নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে। এই মাহফুজ আলম প্রথম যখন আমেরিকাতে তাকে ইন্ট্রোডিউস করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ইজ দ্য মাস্টার মাইন্ড। তো মাস্টার মাইন্ড মানে একটা মাস্টার মাইন্ড তো তখনই হয় যেটা কোনো বিষয় থাকে, ষড়যন্ত্র থাকে বা কোনো কর্মকাণ্ড থাকে। তো জুলাই আগস্টে যে কর্মকাণ্ড বা ষড়যন্ত্র, তার যে মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলম কিন্তু সেই মাস্টার মাইন্ড, সেটি কিন্তু ডক্টর ইউনূস প্রথমবার তার মুখ দিয়ে প্রকাশ করেছেন এবং সেটি নিয়ে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। এবং যখন এই আলোচনাটি সামনে এলো, তখন কিন্তু বিশ্ব এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম তো এখন মুখ খুলছে না, কিন্তু সোশ্যাল মিডিয়া গুলোতে ব্যাপকভাবে এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু ব্যাপকভাবে এটি আসলো যে এই মাহফুজ আলম হিজবুত তাহরির, যেটি আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠন, যেটা বাংলাদেশে এবং ভারতে দুই দেশেই নিষিদ্ধ আন্তর্জাতিক পরিমণ্ডলের মতো, তো সেই হিজবুত তাহরির একজন সদস্য এই মাহফুজ আলম। তো এবং সে এই হিজবুত তাহরির অন্যতম একজন, বাংলাদেশের অন্যতম একজন নেতাও বটে। এবং এই মাহফুজ আলম কিন্তু প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন। তারপর এই মাহফুজ আলমকে
উপদেষ্টা করা হলো, দপ্তরবিহীন উপদেষ্টা, এবং সর্বশেষ তাকে বাংলাদেশের ইনফরমেশন মিনিস্ট্রির একজন উপদেষ্টা করা হলো। আমি যে কথাটি আপনি বলেছেন যে বাংলাদেশের মানুষের কাছে কি মেসেজ দেওয়া দরকার, যে আপনারা কিন্তু 5 আগস্টের আগে এই মাহফুজ আলম নামে কাউকে কি আপনারা চিনতেন? একদমই চিনতেন না। কোন গণমাধ্যমের সাংবাদিকও বুকে হাত দিয়ে বলতে পারবেন না বা চ্যালেঞ্জ করে বলতে পারবেন না আমার সঙ্গে যে এই মাহফুজ আলমকে তারা 5 আগস্টের আগে চিনতেন। তো ছাত্র আন্দোলনের নেপথ্যে থেকে একটি জঙ্গি এবং কি বলে এটাকে, যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা, যে এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন বা উৎস উদ্দীপনা বা তাদেরকে কাঠামোগত ভাবে নির্দেশনা দিয়েছেন আন্দোলন, সেই মাহফুজ আলমকে হঠাৎ করে সামনে এনে প্রধান উপদেষ্টা জাতির সামনে হাজির করলেন এই পুরো আন্দোলনটার মাস্টার মাইন্ড হিসেবে। শুধু তাই নয়, তাকে সরকারের গুরুত্বপূর্ণ পদেও আসীন করা হলো। তার মানে মাহফুজ আলম সরকারের, আওয়ামী লীগ সরকারের, মানে শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে অন্যতম ভূমিকা রেখেছেন, এটা প্রমাণ করেছেন ডক্টর ইউনূস নিজেই, এবং তাকে বিভিন্ন জায়গায় মানে কি অধিষ্ঠিত করে সেটি তিনি আরো আরেক দফা প্রমাণিত করেছেন। সর্বশেষ ওনাকে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, যাকে আমরা বলি বাংলাদেশ সরকারের মুখপাত্র, যে মন্ত্রণালয় থেকে মন্ত্রী থাকেন তিনি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেন, সেই সরকারের মুখপাত্র হিসেবেও তাকে দায়িত্ব দেওয়া হলো। তার মানে এই মাহফুজ আলম, এই আজকে যেহেতু প্রমাণিত সত্য যে 2 আগস্ট একটি সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে, একটি জঙ্গি হামলার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটি বলা যায় যে সেই সরকারের উৎখাতের মাস্টার মাইন্ড যদি এই সরকারের মাস্টার মাইন্ড হয়, এই সরকারের মুখপাত্র হয়, তাহলে ধরে নিতে হবে এই সরকারটিও, এই সরকারটাও একটি জঙ্গি সরকার। এটি বাস্তবতা, এটি প্রমাণিত সত্য। তো সেই মাহফুজ আলম বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর তার যে মানে কি বলে উপদেষ্টা পরিষদে আসীন হওয়ার পর সেই দিন রাতেই তিনি একটি স্টার্টার দিয়েছিলেন। যদি আপনি ভুলে না যান বা আপনার যদি নজরে এসে থাকে, উনি 7 সিস্টার এবং অভিন্ন বাংলা বিহার উড়িষ্যার যে ব্যাপারটি, সেই 7 সিস্টার সহ পশ্চিম বাংলা সহ একটি বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনের একটি ঘোষণা দিয়েছে, একটি স্বাধীন সার্বভৌমত্ব পরে ঢোক গিলে সেই পোস্ট আবার ডিলিট করতেও বাধ্য হয়েছে। রাইট। তো সেটি যাই হোক, মানে তার মধ্যে যে জঙ্গিপনা বা একটি স্বাধীন রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দেওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, এটি কিন্তু তার প্রমাণ। এবং দেখুন, বাংলাদেশের একটি রাষ্ট্র মানে কি বলে এটাকে, নির্বাচিত বৈধ গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার ক্ষমতা তার ছিল, সেটি ডক্টর ইউনূস নিজেই বলেছেন এবং তারাও বিভিন্ন সময় বলছেন। সেই মাহফুজ আলম ভারতবর্ষ ভেঙে বাংলাদেশে সংযুক্ত করার জন্য তার সরকারের একটি গুরুত্বপূর্ণ চেয়ারে বসে। এখান থেকে এটি প্রমাণিত হয় যে এই সরকার এরা মাহফুজ আলমের মতো জঙ্গিপনার সঙ্গে জড়িতদের সামনে রেখে তাদেরকে দিয়ে ভারতবর্ষ অশান্ত করার, বাংলাদেশ তো অলরেডি তারা একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, এখন তাদের টার্গেট ভারতবর্ষকে অশান্ত করা। তো এই মাহফুজ আলম সম্পর্কে এর চেয়ে আরো অনেক গভীরের কথা রয়েছে, যে তার বিভিন্ন সময় সে তো মাদ্রাসা ছাত্র ছিলেন, তার বাবা একটা নিভৃত পল্লীর ছোটখাটো ব্যবসায়ী, তারপর সে মাদ্রাসায় পড়াশোনা করেছে, একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে ইসলামিক জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত উস্কানি দাতা একজন আছেন ফারাদ মাজার, তার শিষ্যত্ব গ্রহণ করেছেন, তার এখনো তিনি তাকে গুরু মানে। সেই ধারাবাহিকতায় সে বাংলাদেশের এই সরকার উৎখাতের আন্দোলনের সঙ্গে ছিলেন এবং সরকার গঠনের পর ভারত বিরোধী যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে হচ্ছে তার নেতৃত্ব কিন্তু সে দিয়ে চলেছে। সুতরাং যে ভয়ঙ্কর মানুষ, কি ভয়ঙ্কর চরিত্র এই মাহফুজ আলম এই মুহূর্তে বাংলাদেশে। একদমই। এবং ঠিক যেরকম মানে আমরা এটাই এক্সপেক্ট করি যে আপনারা হয়তো এই ধরনের মন্তব্যই করবেন, বেশিরভাগ মানুষ তারা কমেন্ট করছেন সেটা কিন্তু তারা বলছেন যে এটা নাকি আমরা প্রোপাগ্যান্ডা চালাচ্ছি। আগে নয়, এটা প্রোপাগ্যান্ডা নয়, আমরা শুধু আপনাদেরকে বাস্তবটা দেখানোর একটা চেষ্টা করছি। হ্যাঁ, আমি এটা বলছি না একজন গুরুত্বপূর্ণ একটি জায়গায় থেকে কোনো মানুষ যে কোনো রকমভাবে কোনো ভুল করেননি, এটা আমি বলছি না। শেখ হাসিনাও হয়তো অনেক ভুল করেছেন, কোনো মানুষ সব কাজ সঠিক করতে পারেন এরকম নয়, কিন্তু
সেই ভুল কাজগুলো এরকম নয় যে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করবে। এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু আপনাদের এই সার্বভৌমত্বের উপর একটা প্রশ্ন চলে এসছে। বাংলাদেশ কতদিন আর স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবে, সেটা কিন্তু এখন একটা অশনি সংকেতের মধ্যে দিয়ে যাচ্ছে। এবারে দেখুন, আপনারা কমেন্ট করছেন, আমি সত্যি কথা বলছি যে মানে আপনারা কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, অবশ্যই আপনাদের মতামত জানাবার অধিকার রয়েছে। কিন্তু তার পাশাপাশি শাহিদুল ভাই একজন কমেন্ট করেছেন, তার বক্তব্যটা আমি একটু আপনাকে বলি। তিনি বলছেন যে এই যে হারুন আল রশিদ, তিনি একজন কূটনীতিবিদ, একজন ডিপ্লোম্যাট, তিনি কি করে কানাডায় পালিয়ে গেলেন, কেন কানাডায় পালিয়ে গেলেন, এবং তিনি তো রাজনীতিবিদ নন, তার কিসের ভয়? আমার যেটা স্বাভাবিকভাবে মনে হয় একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে যেহেতু ইউনূস বিরোধী কথা তিনি বলেছেন, সেই কারণে হয়তো তার একটা সংশয় কোথাও না কোথাও তৈরি হতে পারে। একই সঙ্গে শাহিদুল ভাই, হারুন আল রশিদ তার বক্তব্যে পাট করে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এই যে গ্রামীণ ব্যাংকে কিরকম ভাবে দুর্নীতি করেছেন, সাধারণ গরিব মানুষকে, বাংলাদেশের সাধারণ জনতাকে কিভাবে তিনি ঠকিয়েছেন, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং এটাও খুব আশ্চর্যের, যখন শেখ হাসিনা এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার কথা ভাবনা চিন্তা করলেন, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা ঘোষণা করলেন, তারপর আশ্চর্য রকমভাবে গোটা বিশ্ব এবং উন্নত দেশগুলো, ইউরোপের বিভিন্ন দেশ এবং পশ্চিমের যে দেশগুলো, তারা ইউনূসকেই কিন্তু একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেন। এই জায়গাটা আমার একটু বোঝার একটু সমস্যা হচ্ছে যে কেন পশ্চিমের দেশগুলো সেই সময় ইউনূসের প্রতি এতটা সহৃদয় হয়ে পড়েছিলেন। দেখেন, এখানে একটি বিষয় আমি পরিষ্কার করি, সেটা হচ্ছে এই যে জুলাই আগস্ট ষড়যন্ত্র, এটি কিন্তু একটা ডিপ স্টেট ষড়যন্ত্র। হ্যাঁ, এটি কিন্তু একটা প্রমাণিত সত্য। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবেক প্রধান মানে রাষ্ট্রপ্রধান ছিলেন মিস্টার জো বাইডেন, হ্যাঁ, তার প্রশাসনে ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন ভালো বন্ধু, যারা একসময় একই সঙ্গে পড়াশোনা করেছেন, হিলারি ক্লিনটন। এই হিলারি ক্লিনটন কিন্তু ব্যক্তিগত বন্ধু, এবং 2018 আগে যে ইলেকশনটি হয়েছিল আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্পের যে ইলেকশন, যেখানে তিনি হেরে যান, সেই ইলেকশনে কিন্তু এই জো বাইডেন মানে হিলারি ক্লিনটনের যে হিলারি ক্লিনটন ফাউন্ডেশন, সেখানে কিন্তু ডক্টর ইউনূস একটি ডোনেশন দিয়েছিলেন নির্বাচনী ফান্ডে, যেটি নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আগেও কথা বলেছেন, সে 2018 সালের আগে। তো ডক্টর ইউনূস মানে এই যে আজকে যে নোবেল প্রাপ্তি, তার গ্রামীণ ব্যাংক, এসব নিয়ে যে আলোচনা, সেই আলোচনার প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাকে যে নোবেল দেওয়া হয়েছিল এই পুরস্কার, সেটিও কিন্তু এই হিলারি ক্লিনটন বা তার হিলারি ফাউন্ডেশনের মধ্যস্থতায়, বা কি বলে এটাকে, যে পরিকল্পনা বা তাদের প্রচেষ্টা ছিল এই পুরস্কার প্রাপ্তিতে। এবং সেই পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে তারা একটি প্রজেক্ট করে বাংলাদেশে, যে প্রজেক্টের ফলশ্রুতিতে তারা চেয়েছিল 2008 সালে একবার ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য, এবং তারা তাকে একটি রাজনৈতিক দলও গঠন করায় সেই সময়। কিন্তু বাংলাদেশের জনগণ সেটি প্রত্যাখ্যান করে। কিন্তু এই ডিপ স্টেট ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেন। এটি ডক্টর ইউনূসও তার মধ্যে বলেছেন যে তারপর থেকে তারা এই ইউএসএইড এর নামে একটি আমেরিকান এনজিওর মাধ্য দিয়ে তারা বাংলাদেশে এটি বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখে, এবং যার ধারাবাহিকতায় 2018 সালে তারা একটি পরিকল্পনা, তাদের একটি ব্যর্থ পরিকল্পনা ছিল, যেটি ব্যর্থ হয়ে যায়, এবং তারা কিন্তু সাকসেস হয় 2024 এসে। আর এই যে পুরো বিষয়টি, এর মধ্যে 2018 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ষড়যন্ত্র যখন প্রকাশ পায়, তখন কিন্তু বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর থেকে এবং তখন গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে, এবং সেই মামলা মোকদ্দমায় যে মুহূর্তে তার বিচারের রায় হচ্ছিল বা তাকে জেলে যেতে হতো, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এই অঘটনটি ঘটলো। 5 আগস্টের ঘটনাটি ঘটলো। এই 5 আগস্টের ঘটনাটি ঘটানোর পিছনে এই জো বাইডেন প্রশাসন এবং আমেরিকার ডিপ স্টেট ষড়যন্ত্র কাজ করেছে, এবং এই ডিপ স্টেট ষড়যন্ত্র কাজ করার জন্য তারা ওয়েস্টার্ন মিডিয়া এবং ওয়েস্টার্ন কান্ট্রি গুলোকে তারা ব্যবহার করেছে, এবং যে কারণে এসব জায়গা থেকে যতটা ইউনূস বিরোধী, ইউনূসের পক্ষে বলা হচ্ছে, ততটা
হাসিনা বিরোধী, শেখ হাসিনার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এবং এটি ছিল তাদের প্ল্যান, যে শেখ হাসিনাকে অজনপ্রিয় করা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনপ্রিয় করে তোলা। এবং সেই প্ল্যানের মধ্য দিয়েই তারা কিন্তু কাজ করেছে। যখন এই কি বলে যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর রাষ্ট্রদূতরা বাংলাদেশে ডক্টর ইউনূসের পক্ষে কথা বলেছে, তাদের বিভিন্ন সংস্থা তাদের পক্ষে কথা বলেছে, তখন দেশের মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে আসলে কি ঘটনা, কেন ছিল, কেন হয়েছিল, এই বিষয়টি তাদের মাঝে কাজ করেছে। এবং তারা একটি মিথ্যা ষড়যন্ত্রের জালে পা দিয়ে তারা এই জুলাই আগস্ট ঘটিয়েছে, সেটি কিন্তু এখন প্রমাণিত সত্য। এবং এখন যেহেতু এই বিষয়টি প্রকাশ পাচ্ছে এবং আমেরিকার প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট নিজের মুখ দিয়ে বলেছেন বাংলাদেশের এই ষড়যন্ত্রের কথা, তখন অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি যারা এই ষড়যন্ত্রের সাথে সংযুক্ত, তারা পিঠ বাঁচাতে এখন ইউনূসকে সেভ করার চেষ্টা করছেন, তারা ইউনূসের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এটাই মূলত উদ্দেশ্য তাদের। বেশ, অর্থাৎ এই জায়গা থেকে আমরা এটা অন্তত বলতে পারি যে বাংলাদেশের হাসিনা বিরোধী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের রূপটা যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু অনেকটাই গভীরে। ভারতের প্রতিবেশী দেশ, ছোট্ট একটি দেশ বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে মানে স্ট্র্যাটেজিকভাবে বাংলাদেশের অবস্থান এতটা গুরুত্বপূর্ণ, যেই কারণে বিশ্বের বড় বড় তাবড়ো সব মহাশক্তি তারা নাকি খুব চিন্তায় পড়ে গেছে এবং তারা ভীষণ রকমভাবে উদ্গ্রীব হয়ে গেছে। চিন্তা দু রকমের। এক হচ্ছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পশ্চিমের দেশের কথা মানেননি, আমেরিকার দাবিকে তিনি গ্রাহ্য করেননি, এবং যখন তিনি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করে গিয়েছেন, সেই সময়ও একটা চিন্তা ছিল পশ্চিমের দেশগুলোর। এখনো আবার ডোনাল্ড ট্রাম্প, যিনি বাংলাদেশ নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন, বা যারা এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে অস্থিরতা বা অচলাবস্থা চান না, তারাও কিন্তু ভীষণ রকম উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে। এরকম আরও স্কলার এবং কূটনীতিক এবং রাজনীতিবিদ বা লেখক যারা বাংলাদেশের ভালোর জন্য তারা তাদের বক্তব্য রাখছেন, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে মানুষকে জাগ্রত করার চেষ্টা করছেন, তাদের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলব এবং আপনারাও আমাদের মতামত জানাতে থাকুন। যদিও বেশিরভাগ বাংলাদেশি মানুষ তারা নেগেটিভ কমেন্টই করেছেন, এমন অনেক কমেন্ট করেছেন যেই কমেন্টগুলো আমি মুখে প্রকাশ করতে পারবো না, কিন্তু তাও বলি জাগুন, এবং জাগার সময় হয়ে গিয়েছে। জেগে ঘুমানো কিন্তু খুব বাজে জিনিস, এটা থেকে বেরিয়ে আসুন। নতুন এক বাংলাদেশ গড়ার জন্য যা যা করা দরকার সেই পথে আপনারা এগিয়ে চলুন। অনেক ধন্যবাদ আপনাকে।